প্রাতরাশ সম্পন্ন করে ফলের বাগানে একটা বেদিতে বসে আছে জোনাস। কনকনে ঠান্ডার মধ্যে সূর্যের মোলায়েম আলো ভালোই আরাম দিচ্ছে। আনাস্তা একটা ছোট্ট ঝুড়িতে করে চেরি ফল খাচ্ছে আর হাঁটছে। আনাস্তা হাঁটতে হাঁটতে জোনাসের কাছে এসে বলে, দাদু, আন্দ্রে মামু এসেছে। জোনাস চোখ তুলে সামনে তাকাতে দেখলো আন্দ্রে তার সামনে দাঁড়িয়ে আছে। ও আন্দ্রে, শুভ সকাল। শুভ সকাল জোনাস চাচা। শুভ সকাল আনুস্তু। আপনাকেও শুভ সকাল মামু। এখানে বসুন, আমি নেকড়ের খামারের দিকে যাচ্ছি বলে জিমিন চলে যায়। বসো আন্দ্রে, বসে কথা বলি। জোনাস চাচা, আমি গতকালই মালদোবার চিঠি পাঠিয়ে দিয়েছিলাম। আজ ভোরে চিঠির উত্তর এসেছে। ও আচ্ছা, তা তুমি চিঠিতে কি লিখেছো আন্দ্রে? আর জবাবে কি বলেছে ওনারা? ওদের তো আগে থেকে ফ্লোরেনকে পছন্দ। আমি লিখেছিলাম যে আমাদের পক্ষ থেকেও সম্মতি আছে। এখন আপনারা একটা ভালো দিন তারিখ ঠিক করে ওস্তমায় আসুন। জবাবে তারা বলেছে, আমরা তো ভিক্টোরিয়াকে আগে থেকেই দেখেছি, ভিক্টোরিয়ার ব্যাপারে সবই জানি, কিন্তু ভিক্টোরিয়া অ্যালেক্সা তো আমাদের ব্যাপারে শুধু শুনেছেই। তাই ভালো হয় যদি ভিক্টোরিয়া নিজে এসে আমাদের সাথে কয়েকদিন সময় কাটায়, তাহলে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে তার সুবিধা হবে। ফ্লোরেন নিজেও আমার কাছ থেকে সময় চেয়েছে ভাবার জন্য। আরে এইভাবে বাড়িতে বসে বসে ভাবলে কি হবে বলুন? বরং মালদোবায় যাক। মেয়ার পরিবার তার আতিথেয়তায় কোনো কমতি রাখবে না। আর আমি নিশ্চিত ফ্লোরেনও ওখানে গিয়েই সামনাসামনি আলেকজান্ডারকে দেখলে বিয়ের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেই। বেশ, তাহলে বলো কবে যাব আমরা? আরে চাচা, আমরা সবাই একসাথে গেলে হয় নাকি? এতগুলো মানুষের আসা যাওয়ার খরচপাতির ব্যাপার আছে না, আর জাহাজে থাকার খরচও তো আছে, তাই না? একবার দেখতে যাব, আবার ফিরে আসব, এসে আবার বিয়ের প্রস্তুতি নিয়ে আবার যাব, আবার ফিরব। তাহলে কি করব? ফ্লোরেনকে একাই এত দূর পাঠিয়ে দেব নাকি? আরে ও একা কোথায় যাবে? আমি ওকে সাথে নিয়ে বন্দর পর্যন্ত যাব। তারপর ওকে জাহাজে তুলে দিলে জাহাজ সোজা গিয়ে দাঁড়াবে মালদোবা বন্দরে। সেখান থেকে মেয়ারদের নিজস্ব ক্যারিজ এসে ফ্লোরেনকে নিয়ে যাবে তাদের ক্যাসাল দুর্গে। সবই তো বুঝেছি, কিন্তু এত কিন্তু করার কি আছে চাচা? ফ্লোরেন আগে যাক, যদি ফ্লোরেনের সম্মতি থাকে তখন আমরাও এখান থেকে বিয়ের প্রস্তুতি নিয়ে রওনা হব। বেশ, তাহলে তাই হবে। শতাব্দী প্রাচীন এক বিশাল সমাধিক্ষেত্রের পাশ দিয়ে হেঁটে চলেছে ফ্লোরেন্সিয়া। হাজার হাজার মানুষ জীবনের কোলাহল শেষে এখানে প্রশান্তির ঘুমে মগ্ন। এখানে ঘুমিয়ে আছে ফ্লোরেন্সিয়ার দাদু জর্জ আর মা ইলিয়ানাও। সমাধিক্ষেত্রের দিকে তাকিয়ে মুহূর্তের জন্য চোখ বন্ধ করে সামনে দাঁড়িয়েছিল ফ্লোরেন্সিয়া। গির্জার ছাদের উপরে একজোড়া কাকের কর্কশ চিৎকার শুনে চোখ মেলে ফিরে তাকালো ফ্লোরেন্সিয়া। খ্রিস্টানরা ব্যক্তি জীবনে কোনো সমস্যা পতিত হলে বা অপরাধ করলে গির্জায় এসে পাদ্রির কাছে সব খুলে বলে। তারপর পাদ্রি ওদের পক্ষ হতে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে। এই রীতিকে বলা হয় কনফেশন। ফ্লোরেন এগিয়ে গেল কনফেশন কক্ষের দিকে। সেখানে গিয়ে আগে পাদ্রিকে সব খুলে বলল ফ্লোরেন। পরে পাদ্রিকে সব বলার পর ফ্লোরেন গির্জার প্রার্থনা ঘরে এসে ঢুকলো। মাঝামাঝি সারির একটা বেঞ্চে গিয়ে বসলো ফ্লোরেন। হঠাৎ তার কানে এলো পরিচিত এক মেয়েলি কণ্ঠ। হেই ফ্লোরেন, কেমন আছিস? ফ্লোরেন পাশে ফিরে দেখলো তার শৈশবের এক বান্ধবী জুলিয়া বসে আছে তার পাশে। ফ্লোরেন আবেগপ্লুত কণ্ঠে বলে উঠল, ভালো আছি জুলিয়া, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তা তুই আজ হঠাৎ গির্জায়? নানান ঝামেলায় আসা হয় না, ভাবলাম আজ যেভাবেই হোক আসবো, তো চলে এলাম। খুব ভালো করেছিস। আন্টি মারা যাওয়ার পর তো মা আমাকে তোদের বাসা যেতেই দেয় না। তুইও বাসা থেকে বের হোস না। কতদিন পর দেখা হলো আবার, বল। তা তুই এখানে নিয়মিত আসিস নাকি? আমি তো নিয়মিত এখানে আসি, তবে আজ এসেছি ভিন্ন কারণে। কি কারণ? আমার বিয়ে ঠিক হয়েছে, সেই খুশিতে গির্জায় দান করতে এসেছি। ও তাই নাকি? অনেক অনেক শুভকামনা রইল তোদের জন্য। তোদের বিবাহিত জীবন সুখের হোক। আমিন আমিন। আপলেকেও সাথে আনবো ভেবেছিলাম,
কিন্তু হঠাৎ তোর একটা জরুরি কাজ এসে পড়লো, তাই আপলেক আমার সাথে আসতে পারেনি। প্রার্থনার সময় হয়ে গেছে। পাদ্রী এসে যীশু খ্রিস্টের সামনে দাঁড়ালো। সবাই হাত জোর করে চোখ বন্ধ অবস্থায় প্রার্থনায় মনোযোগ দিল। প্রার্থনা শেষে কক্ষের বাইরে এসে দাঁড়ালো ফ্লোরেন। চল এবার যাই। না রে, আমি একটু পরে যাব। আচ্ছা তাহলে আমি যাই। জুলিয়া শুন। বল। তুই কি আপলেককে আগে থেকে চিনতিস? না মানে বিয়েটা কিভাবে ঠিক হলো তোদের? পরিবার থেকে নাকি তোদের নিজেদের পছন্দে? না, অবশ্যই পরিবার থেকে। তবে আমি আর আপলেক দুজনকে ভালোভাবে চেনা জানার জন্য পরিবার থেকে কিছু সময় নিয়েছিলাম। তবে আমাদের বেশি সময় লাগেনি, অল্প দিনেই দুজনকে ভীষণ পছন্দ করে ফেলেছি। কথাগুলো বলতে বলতে জুলিয়া চোখে মুখে স্পষ্ট রক্তিম আভা ফুটে উঠেছে। লজ্জায় আর রক্তিম হয়ে উঠেছে মেয়েটা। ফ্লোরেনের মুখেও মৃদু হাসি। বিয়ের কথা ভেবে ভেবে হয়তো মেয়েটার রাতের ঘুমও উবে গেছে। গির্জার এক পাশের বাগানে দাঁড়িয়ে আছে পাদ্রী সেবাস্তিয়ান আর ফ্লোরেন। সেবাস্তিয়ান ফ্লোরেনকে বলে, বিয়ে একটা পবিত্র বন্ধন, জীবনের অনেক বড় একটা অংশ। এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হয়, হোক সেটা বিবাহ জীবনের শুরু কিংবা সমাপ্তি। আমি তো মনস্থির করতে পারছি না ফাদার। একবার মনে হচ্ছে হ্যাঁ, তো পরক্ষণেই মনে হচ্ছে না। এটা খুবই স্বাভাবিক ব্যাপার ফ্লোরেন। এর জন্য তোমার প্রয়োজন তুমি আর তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী কিছুদিন একসাথে সময় কাটাও। তাহলেই তোমরা বুঝতে পারবে তোমরা ভবিষ্যতে বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হতে পারবে কিনা। ঠিক আছে ফাদার, ধন্যবাদ আপনাকে। ঈশ্বর তোমার মঙ্গল করুক। গির্জা থেকে বেরিয়ে বাড়ির পথ ধরল ফ্লোরেন। এখানে আসার আগে যতটা দুশ্চিন্তায় ভুগছিল তার ছিটে ফোটাও নেই এখন ফ্লোরেনের মাঝে। বেশ প্রফুল্ল লাগছে তার। গির্জার প্রকট থেকে বেরিয়ে সমাধি ক্ষেত্রের দিকে তাকিয়ে রইল ফ্লোরেন। কিভাবে এগিয়ে গেল সেদিকে। হাঁটতে হাঁটতে মায়ের সমাধি পলকের সামনে এসে দাঁড়িয়ে পড়ল ফ্লোরেন। ফ্লোরেনের হাত পা চলছে না, বুকের ভেতরটা মোচড় দিচ্ছে, চোখ জোড়ায় জমা হচ্ছে নোনা জল। অনেক চেষ্টা করেও নিজেকে সামলাতে পারল না ফ্লোরেন। হুড়মুড়িয়ে বসে পড়ল পলকের পাশেই। ঠোঁট চেপে কান্না থামানোর চেষ্টা করছে ফ্লোরেন, কিন্তু তার চোখের বাঁধ ভেঙে অনবরত নোনা বৃষ্টি ঝরতে লাগলো। ফ্লোরেন্সিয়ার হৃৎপিণ্ডটা যেন কেউ এপর ওপর করে দিচ্ছে। ফ্লোরেন এবার ফুপিয়ে কেঁদে উঠল। এতদিনের জমানো তার সব কষ্ট কান্না হয়ে বেরিয়ে আসছে। আজকে ফ্লোরেন কাঁদবে। আজ ফ্লোরেন তার সব কষ্ট একসাথে নিয়েই কাঁদবে। বিকেলের আলো পুড়িয়ে গিয়ে সন্ধ্যা নেমেছে উষ্ণবায়। ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়ির উঠোনে এসে দাঁড়িয়েছে ফ্লোরেন। সদর দরজার উপরে আংটায় ঝুলছে লণ্ঠন বাতি। ফ্লোরেন কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে এগিয়ে যেতে লাগলো। সিঁড়ির কাছাকাছি আসতেই সদর দরজা খুলে বেরিয়ে এলো স্টেপেন। ফ্লোরেনকে দেখে বলল, শুভ সন্ধ্যা মিস ফ্লোরেন। শুভ সন্ধ্যা মিস্টার স্টেপেন। ফ্লোরেন পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে গেলে স্টেপেন ফ্লোরেন্সিয়ার হাত চেপে ধরল। আপনার কি মন খারাপ? হুট করে হাত ধরাতে বেশ রেগে গিয়েছিল ফ্লোরেন, কিন্তু সাথে সাথে স্টেপেনের প্রশ্ন শুনে সে রাগ কমে গেল। স্টেপেন খেয়াল করলো ফ্লোরেন তার হাতের দিকে তাকিয়ে আছে। স্টেপেন দ্রুত ফ্লোরেন্সিয়ার হাতটা ছেড়ে বলল, দুঃখিত মিস ফ্লোরেন্সিয়া। আপনি বুঝলেন কিভাবে যে আমার মন খারাপ? আপনাকে দেখেই তো মনে হচ্ছে, তাই বললাম। জীবনে অনেক কঠিন সময় পার করে এসেছি, জানি না ভবিষ্যতে কি অপেক্ষা করছে আমার জন্য। জীবনে এখন বেঁচে থাকার কোনো অর্থই খুঁজে পাই না, নিজেকে নিষ্প্রাণ মনে হয়। আপনি অনেক দায়িত্বশীল একজন মানুষ স্টেপেন। আপনি আসার পর থেকে মনে হয় যেন দাদুর পরে ভরসা করার মতো কাউকে পেলাম। ফ্লোরেন্সিয়ার কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছে স্টেপেন। স্টেপেনের মুখে প্রশান্তির হাসি। ধন্যবাদ মিস ফ্লোরেন, আমাকে ভরসা করার জন্য। মিস্টার স্টেপেন, আসলে আমি অনেক ক্লান্ত। নৈশভোজে দেখা হবে? জি অবশ্যই, আপনি গিয়ে বিশ্রাম করুন। ফ্লোরেন দ্রুত পায়ে সদর দরজা খুলে ভেতরে চলে গেল। আর সেদিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে রইল স্টেপেন। ফ্লোরেন তাকে ভরসা করছে এটা জেনে আনন্দের বন্যা বয়ে গেল
স্টেফেনের শরীর ও মন জুড়ে। এত আনন্দ স্টেফেন যে আগে কখনোই অনুভব করেনি। স্টেফেনের বুকের ভেতরে যেন তোলপাড় শুরু হয়ে গেছে। জোনাসের ঘরে ছোট্ট একটা টুলে বসে আছে ফ্লোরেন্সিয়া। জোনাস ফ্লোরেন্সিয়াকে মলদোভা যাওয়ার ব্যাপারে জানিয়েছে। জোনাস এখন ফ্লোরেন্সিয়ার উত্তরের অপেক্ষায় বসে আছে। ফ্লোরেন্সিয়া কিছুক্ষণ চুপ করে থেকে তারপরে বলল, ঠিক আছে দাদু, আমি মলদোভায় যাব। সেটাই ভালো হবে ফ্লোরেন। তাহলে কবে রওনা দেবে বলো? আমি ব্যবস্থা করব। তো কবে আবার কি? ও যখন যেতে রাজি হয়েছে তাহলে কাল ভোরেই রওনা দিক। জোনাস আর ফ্লোরেন অবাক হয়ে আন্দ্রের দিকে তাকালো। কাল ভোরে? কিন্তু এত দূর যাবে? গোছ গাছের একটা ব্যাপার আছে না? যাবে বললেই কি হুট করে যাওয়া যায়? আরে চাচা, এখন তো সবে সন্ধ্যা নেমেছে। গোছ গাছ করতে কি প্রায় 1 সপ্তাহ লাগবে নাকি? গোছ গাছ না হয় হলো, আর জাহাজের টিকিট সেটাই রাত দুপুরে কোথা থেকে আনবে শুনি? আরে চাচা, আমি আছি কি করতে? 30 দিনে আমি 304 বার যাই দেশের বাইরে। জাহাজের টিকিট কাটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনাকে। বেশ, আপনি তাহলে টিকিটের ব্যবস্থা করুন মামু। আমি কাল ভোরেই রওনা হব। নৈশ ভোজ করতে বসেছে ড্যাক্সিয়াক পরিবার। ফ্লোরিন একে একে সব খাবার ডাইনিং টেবিলে এনে সাজাচ্ছে। আন্দ্রে মাত্রই টিকিট কেটে এনেছে। ভোর 6টায় জাহাজ ছাড়বে। জোনাস একবার চশমা খুলে আবার পড়ল। দেখে বোঝা যাচ্ছে ভেতর ভেতর বেশ অস্থিরতায় ভুগছে সে। সদর দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে আনাস্তা দরজা খুলে দিল। স্টেফেন এসেছে। ফ্লোরেন সবার প্লেটে খাবার তুলে দিয়ে নিজেও খেতে বসলো। স্টেফেন বুঝতে পারছে না, আমি বুঝতে পারছি না এই আন্দ্রে লোকটা কি নিয়ে এত বকবক করছে। বারবার মলদোভা, জাহাজ এইসব বলে মাথা নষ্ট করে দিচ্ছে লোকটা। তবে সবটা বুঝতে না পারলেও বেশ আজ করতে পারছি নিশ্চয়ই কেউ জাহাজে চড়ে মলদোভা যাবে। কিন্তু কে যাবে? জোনাস? না, সেই বয়সে কি কাজে অত দূর যাবে? নাকি আন্দ্রে? সে গেলে এখানে এসে বলছে কেন? টাকা পয়সার জন্য নাকি? স্টেফেনের ভাবনা ছেদ ঘটিয়ে জোনাস বলে উঠল, স্টেফেন, জি দাদু। কাল ভোরে ফ্লোরেনকে বন্দরে পৌঁছে দিও। ভোর 6টায় জাহাজ ছাড়বে। মিস ফ্লোরেন্সিয়া কোথায় যাবে দাদু? মলদোভায় যাবে, জরুরি কাজে। স্টেফেন আরো কিছু শুনতে চেয়েও শুনল না। স্টেফেন ভাবছে, ফ্লোরেন্সিয়া হঠাৎ মলদোভা যাবে কেন? কই, আনাস্থা তো আমাকে এই ব্যাপারে কিছুই বলেনি। নৈশভোজ সম্পূর্ণ করে যে যার ঘরে চলে যায়। স্টেফেন সদর দরজার বাইরে এসে অপেক্ষা করতে লাগলো কখন আনাস্থা আসবে। বেশ কিছুক্ষণ পর সদর দরজা খুলে বেরিয়ে এলো আনাস্থা। তার চোখে মুখে স্পষ্ট লজ্জা দেখতে পাচ্ছে স্টেফেন, কিন্তু এখন সে এসব দেখার সময় নেই। স্টেফেন তখন আনাস্থার হাত ধরে ক্ষেতের দিকে এগিয়ে নিয়ে বলল, কি ব্যাপার আনাস্থা, তোমার বোন হঠাৎ মলদোভা যাচ্ছে কেন? ও, তুমি তো জানো না, আপুর বিয়ের কথা চলছে। ছেলে মলদোভার নামি দামি ব্যবসায়ী, তাই তো ফ্লোরেন কেন যাচ্ছে? সেই ছেলে বা কেন ইউক্রেনে আসছে না? আরে ছেলে তো আপুকে আগেই দেখেছে, এমনকি আপুর ব্যাপারে সব খোঁজ খবর নিয়েই প্রস্তাব পাঠিয়েছে। আর তোমার বোনও বিয়ের জন্য ছুটছে? মানে চেনা নেই জানা নেই এমন একজনকে না দেখে কি করে বিয়ে করে নেবে ফ্লোরেন? আরে আপু কি বিয়ে করার জন্য যাচ্ছে নাকি? আপু তো ছেলেটার সম্পর্কে শুধু শুনেছে, তাই সামনাসামনি গিয়ে পরিচিত হবে, তারপর কয়েকদিন সময় কাটিয়ে দেখবে সে তাকে বিয়ে করবে কিনা। ও আচ্ছা, কিন্তু তুমি এত উত্তেজিত হচ্ছ কেন স্টেফেন? না মানে আমার মনিব আমাকে এখানে পাঠিয়েছে, তো এই পরিবারের প্রতি আমার একটা দায়িত্ব আছে তো নাকি? সে তো আছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমার আপু খুবই বুদ্ধিমতী, ও যা করার সব কিছু বুঝে শুনেই করবে। প্রত্যুত্তরে স্টেফেন শুধু মাথা নাড়ালো। আনাস্থার কথায় কিছুটা শান্ত হলেও আশ্বস্ত হতে পারছে না সে। আনাস্থা তখন স্টেফেনের কাঁধে মাথা রেখে আদুরে গলায় বলল, ও স্টেফেন, চলো না, আমার ঘুম পাচ্ছে, তুমি আমাকে ঘুম পাড়িয়ে দেবে। স্টেফেন, চলো না।
বুঝে গেছে আনাস্তা এখন কি চাইছে, কিন্তু তার এখন মন মেজাজ ভালো নেই। ফ্লোরেন্সিয়ার বিয়ের কথা শুনে স্টেফেনের মাথায় বোধহয় আকাশ ভেঙে পড়েছে। ভোরের আলো ফুটেছে উষ্ণবায়। বন্ধ কাচের জানালায় দাঁড়িয়ে আছে ফ্লোরেন্সিয়া। ঘড়িতে ভোর 5:23 বাজে। নীল রঙের একটি পাথরের লকেট হাতে নিয়ে তাকিয়ে আছে ফ্লোরেন্সিয়া। লকেটটা তার দাদু জর্জ মারা যাওয়ার সপ্তাহখানেক আগে ফ্লোরেন্সিয়াকে দিয়ে বলেছিল, এটা খুব মূল্যবান দুর্লভ একটি পাথর। শেষবার অভিযানে গিয়ে অপ্রত্যাশিতভাবে এটাকে পেয়েছিলাম। আশ্চর্য সুন্দর এই পাথর, ঠিক তোমার মতোই প্রজ্ঞার। এই পাথরটার মধ্যে যেন তোমারই প্রতিচ্ছবি দেখতে পাই আমি, তাই এটা তোমাকে দিলাম ফ্লোরেন। কখনো এটাকে নিজে থেকে আলাদা করো না। ফ্লোরেন লকেটটা নিয়েছিল ঠিকই, কিন্তু কখনো গলায় পড়েনি। আনাস্তা একটা চাদর গায়ে জড়িয়ে বোনের পাশে এসে দাঁড়ালো। ফ্লোরেন বোনের দিকে তাকিয়ে দেখে বুঝলো আনাস্তার মন খারাপ। তার নিজেরও যে বুক ফেটে যাচ্ছে, কিন্তু ফ্লোরেন সেটা আনাস্তাকে বুঝতে দেয়নি। ফ্লোরেন্সিয়া লকেটটা 2 হাতে মুঠে নিয়ে মেকি হেসে বলল, মালদোবা কেমন হতে পারে বলতো আনাস্তা? জানিস আনাস্তা, শুনেছি মালদোবা নাকি অপার সৌন্দর্যে মোড়ানো একটি দেশ। সমগ্র দেশটি জুড়ে বয়ে চলেছে ড্যানিয়েস্টার নদী, যেটা কিনা শীতকালেও হিমায়িত হয় না। সত্যি আপু? এখন তো শীতকাল, জাহাজ ওই ড্যানিয়েস্টার নদী দিয়ে যাবে। ও আপু, না জানি কত সুন্দর লাগবে দেখতে। আমি তো কোনোদিনও জাহাজে চড়িনি, তবে মালদোবায় তোমার বিয়ে হলে আমি কিন্তু প্রতি মাসে মাসে জাহাজে চড়ে তোমার দেখতে যাব। ফ্লোরেন, আনাস্তা, কোথায় তোমরা? সময় হয়ে গেছে, বেরিয়ে নিচে চলো। জি আসছি দাদু। দাদু ডাক শুনে ফ্লোরেন বোনের চোখে মুখে চুমু খেয়ে বলল, চল আনাস্তা, নিচে যাই। ঘর থেকে বেরিয়ে এলো ফ্লোরেন্সিয়া আর আনাস্তাসিয়া। জোনাস তাদের নিয়ে দ্রুত পায়ে নিচে নেমে এলো। স্টেফেন আর আন্দ্রে কোচওয়ানের আসনে বসেছে। ফ্লোরেন্সিয়া তার জিনিসপত্র সহ পিটনের ভেতরে উঠে বসলো। জোনাস আর আনাস্তা বারবার হাত নেড়ে ফ্লোরেনকে বিদায় জানাচ্ছে। ফ্লোরেনও হাত নেড়ে তাদের বিদায় জানালো। মুহূর্তের মধ্যে ছুটে চললো তাদের পিটনটা। ভোরের নিস্তব্ধতা বিদীর্ণ করে ঘোড়ার খুরের আওয়াজ ভেসে চলেছে পিটনে। দীর্ঘ 1 ঘন্টা পথ পাড়ি দিয়ে বন্দরে এসে পৌঁছালো তারা। কিছুক্ষণের মধ্যে পাড়ি দেবে বিন দেশের উদ্দেশ্যে। ক্যারিজ থেকে নেমে এলো ফ্লোরেন। স্টেফেন তার জিনিসপত্র নামাচ্ছে। অ্যান্ড্রে এদিক ওদিক তাকিয়ে বলল, ফ্লোরেন, এখানে অপেক্ষা কর, আমি টিকিট মাস্টারের সাথে দেখা করে আসি। আচ্ছা মামু। আন্দ্রে হন্তদন্ত হয়ে ছুটে গেল। কয়টা বাজে কে জানে, নিশ্চয়ই আর বেশি সময় নেই। স্টেফেন জিনিসপত্র বের করে ফ্লোরেনের পাশে এসে দাঁড়িয়ে বলল, সাবধানে থাকবেন মিস ফ্লোরেন। ধন্যবাদ মিস্টার স্টেফেন, আপনার উপর কিন্তু এখন অনেক দায়িত্ব। দাদু আর আনাস্তাকে দেখে রাখবেন। অবশ্যই রাখবো। জানি না উষ্ণবায় আবার কবে ফিরে আসবো। দাদু, আনাস্তা সবাইকে খুব মনে পড়বে, আর আপনাকেও। এভাবে কেন বলছেন ফ্লোরেন? এমনও তো হতে পারে যে এই বিয়েতে আপনার সম্মতি হলো না, আর আপনি আবার ফিরে আসবেন। সেই আগের মতো নিষ্প্রাণ জীবনে ফিরে এসেও বা কি হবে বলুন? আন্দ্রে ফিরে এসেছে। হাতে ধরা টিকিটটা ফ্লোরেনের হাতে দিতে দিতে বলল, চল, আর মাত্র 5 মিনিট সময় আছে। প্রাইভেট কেবিন নিয়েছি, আরাম করে যেতে পারবি, কোনো সমস্যা হবে না। ফ্লোরেন মাথা নাড়িয়ে সায় দিয়ে জাহাজের দিকে চলল। কুইন মেরি জাহাজে উঠে নিচে তাকালো। ফ্লোরেন্সিয়া, আন্দ্রে আর স্টেফেনকে ফ্লোরেন হাত নেড়ে বিদায় জানাচ্ছে। দিনের আলো পুড়িয়ে গিয়ে সন্ধ্যা নেমেছে। বসার ঘরে সোফায় বসে নাস্তা করছে জোনাস আর আন্দ্রে। দুজনের মধ্যে বিরাজ করছে অস্থিরতা। আন্দ্রের অস্থিরতা হচ্ছে এই ভেবে যে ফ্লোরেন্সিয়া বিয়েতে সম্মতি দেবে কিনা। অপরদিকে জোনাসের অস্থিরতা হচ্ছে ফ্লোরেন সাবধানে মালদোবায় গিয়ে পৌঁছাতে পারবে কিনা। দোতলা নিজের ঘরে জানালা দাঁড়িয়ে আছে আনাস্তা। ফ্লোরেন চলে যাওয়ায় তার যেন খুশির সীমা নেই। মনে মনে একটা স্বাধীনতার স্বাদ পাচ্ছে সে। আপু থাকলে আমাকে সব ব্যাপারে জবাবদিহি করতে হতো আপুর কাছে, কিন্তু এখন তো আমি মুক্ত। যখন যা ইচ্ছে করতে পারবো, যেখানে ইচ্ছা সেখানে যেতে
যেতে পারবো। এখন আমি নিশ্চিন্ত মনে স্টেফেনের সাথে ঘুরে বেড়াবো, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো। উফ, কি মজা লাগছে আমার কাছে। আনাস্থার ভাবনার মাঝে ঠিক তখনই দরজায় কড়াঘাতের শব্দ পেয়ে চমকে উঠলো আনাস্থা। এখন আবার কে এলো? দাদু নাকি মামু ভেবে আনাস্থা এগিয়ে গিয়ে দরজা খুলে দেখলো স্টেফেন দাঁড়িয়ে আছে। হঠাৎ স্টেফেনকে দেখে আনাস্থা অবাক হয়ে বলল, তুমি তুমি এখানে? কেন, আসতে পারি না? না মানে, এসো ভিতরে এসো। এই ভর সন্ধ্যাবেলায় তুমি এখানে কেন এসেছো? যদি কেউ দেখে ফেলতো তখন? কেউ দেখবে না। স্টেফেন তখন আনাস্থার চুলে হাত বুলিয়ে বলল, তোমাকে খুব মনে পড়ছিল প্রেয়সী, তাই দেখতে চলে এলাম। বেশ, দেখেছো, এবার যাও, কেউ এলে ঝামেলায় পড়বো। আচ্ছা যাচ্ছি। এই শোনো না, মিস ফ্লোরেন যাওয়ার আগে আমাকে বলেছিল যে তার পছন্দের একটা লকেট তোমার কাছে রেখে গেছে। সে নাকি তাড়াহুড়ো সঙ্গে নিতে ভুলে গিয়েছিল। আমাকে বললো আমি যেন লকেটটা তোমার থেকে নিয়ে পরে তাকে পাঠিয়ে দেই। মানে কিসের লকেট? আপু তো আমাকে কোনো লকেটই দেয়নি। আরে আজকে দেয়নি তো কি হয়েছে, আগে কোনো দিন দিয়েছে, তোমার হয়তো মনে নেই। হতে পারে, কিন্তু আপু তো গলায় ক্রাস্ট লকেট ছাড়া আর কিছুই পরে না। কিন্তু তার কথা শুনে মনে হলো লকেটটা সত্যি তার খুব পছন্দের। আমার তো মনে পড়ছে না। আচ্ছা লকেটটা কেমন দেখতে বলো তো, খুঁজলে হয়তো পাবো। রূপোর চেনে গাঢ় নীল রঙের অর্ধচন্দ্র আকৃতির পাথর বসানো। আনাস্থা মনে করার চেষ্টা করলো কিন্তু কিছুতেই মনে করতে পারলো না। আনাস্থা, আমাকে এখন যেতে হবে। তুমি কিন্তু অবশ্যই লকেটটা খুঁজে রেখো, বাড়িতে কোথাও না কোথাও আছে লকেটটা। আচ্ছা ঠিক আছে, রাখবো। প্রশস্ত নদী ড্যানিয়েস্টার পূর্ব ইউরোপের একটি নদী। এটি প্রথমে ইউক্রেন এবং তারপর মালদোভা দিয়ে যায়, অবশেষে আবার ইউক্রেনীয় ভূখণ্ডে কৃষ্ণ সাগরে চলে যায়। গতকাল ভোরে জাহাজ রওনা দিয়েছে মালদোভা বোল্ডার বন্দরের দিকে। কাল বিকেলের মধ্যে বন্দরে গিয়ে পৌঁছাবে কুইন মেরি। জাহাজ যত এগোচ্ছে ফ্লোরেন ততই মুষড়ে পড়ছে। কে জানে কি হতে চলেছে আমার সাথে। আচ্ছা, আমি কি মালদোভা যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বড় কোনো ভুল করে ফেললাম? বুঝতে পারছি না আমি কিছুতেই। ভেবে ফ্লোরেন তখন তার গলায় ঝোলানো ক্রাস্ট লকেটটা হাতের মুঠোয় চেপে সে মনে মনে প্রার্থনা করতে লাগলো। নৈশভোজ সম্পন্ন করে মাত্রই ঘরে এসেছে আনাস্থা। আজ সকাল থেকে সে সারা বাড়ি তন্ন তন্ন খুঁজেও সে লকেটটা পায়নি। শেষে না পেয়ে দাদু জোনাসকেও জিজ্ঞেস করেছিল, কিন্তু সেও কিছু বলতে পারলো না। কিন্তু অনেক খুঁজেও এমন কোনো লকেটের হদিশ পায়নি তারা। হ্যালো মাই লাভলি আর্মিস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ইস, এত রেগে থাকো কেন তোমরা? ভয় পাই তো তোমরা রেগে থাকলে। সময় তো করতে হবে, স্ক্রিপ্ট লেখা, ভাবা, রহস্য দিয়ে ঘেরা, তারপর রহস্যবার উন্মোচন করা, কত কাজ, কত কিছু চিন্তা ভাবনা করতে হয়। রাগ করলে চলে? আচ্ছা রাগ করো না। এখন স্টোরিতে আজকের এই পর্বে কয়েকটা টুইস্ট কিন্তু তোমাদেরকে অলরেডি আমি দিয়ে দিছি। এখন এই টুইস্টগুলো কি কি সেটা তোমরা আমাকে বলতে হবে। আর গল্পের মধ্যে যে রহস্যগুলো আছে ডে বাই ডে রহস্যগুলো কিন্তু আরও আসবে এবং তোমরা অবাক হবা, ঠিক আছে? তো রহস্যগুলো কি আসলে তোমরা বুঝতে পারতেছো কি পারতেছো না, এটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা, ওকে? তোমরা যদি আমাকে কমেন্টস করে না বলো তাহলে আমি কিভাবে বুঝবো যে আমি যেই থিম অনুযায়ী স্টোরিটার সামনের দিকে অগ্রসর করতেছি, কন্টিনিউ করতেছি, তোমরা কি সেই রহস্যগুলো মানে আমি যেটা মনের মধ্যে ধারণা করতেছি, যে রহস্যটা আমি বুঝতেছি এটা একটা রহস্য, তোমরা কি সেটা বুঝতে পারতেছো কিনা সেটা তো আমাকে কমেন্টস করে বলতে হবে, তাই না? আমাকে না বললে আমি বুঝবো কিভাবে বলো তো? তাই প্রতিটি পর্ব দেখে এখন থেকে এই পর্ব থেকে সামনের দিকে যতগুলো পর্ব আসবে মনে করবে যে এই পর্বগুলোই হচ্ছে এই স্টোরিটার মূল কি বলে শিকড়, ঠিক আছে? আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেলছি। তো অবশ্যই আমাকে স্টোরি সম্পর্কে আলোচনা সমালোচনা যাই হোক সব ধরনের কমেন্টসই করবা,
অবশ্যই করবা। আর যে নামগুলো ভাই, ওই নামগুলো আমি নিজে বলতেও আমার কাছে খুব কষ্ট হইতেছে, তারপরেও যেহেতু একটা ভ্যাম্পায়ার স্টোরি, যেহেতু একটা এটা একটা অন্যরকম স্টোরি, তাই নামগুলো একটু অন্যরকমভাবেই দিতে ভালোই লাগতেছে। তাই জাঙ্কুক এগুলো তো সবসময় ইউজ করি, এই ভিন্ন ধরনের নামগুলো না হয় একটু ইউজ করি, সমস্যা কি, তাই না? তো দেখো, দেখতে থাকো, কেমন লাগে সেটা আমাকে কমেন্টস করো। ওকে, থ্যাংক ইউ, আমি লাভ ইউ অল।